জায়গাটা রয়েছে, আমরা সেই জায়গাটাতে আমরা আমাদের পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ে নতুন অবকাঠামো করা প্রয়োজন হয়, সেখানে থেকে আমরা শুরু করবো। এইটা চলমান থাকবে, ওটাতে আমরা ওটার কাজ লোকটাতে। আর ওটা যেহেতু আমাদের রাস্তা কিন্তু আরেকটা সাইড আছে, দক্ষিণ সাইডের রাস্তা আছে আমাদের, তিন সাইডের রাস্তা আছে, কাজে আমাদের জন্য সুবিধা আছে, কোনো জ্যামের কোনো সমস্যা নেই। এবং এইটা মানে অত্যন্ত একটা আমার কাছে মনে হচ্ছে যে হাসপাতাল আদর্শ ওই জায়গাতে যদি কিছু না করা যায়, ওই জায়গা কিন্তু পরে ধীরে ধীরে দখল হয়ে যাবে, আস্তে আস্তে দখলের মতো চলে যাচ্ছে। আর পাশে মানে বস্তি শুরু হয়ে গেছে। উপপরিচালক জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, জেলা হিসাব রক্ষণ অফিসের প্রতিনিধি, পৌরসভা কর্তৃক মনোনীত একজন মহিলা কাউন্সিলর, এটা আমাদের এখন এটা দেবো আজকে। তা আবার সভাপতি, সাধারণ সম্পাদক বগুড়া প্রেস ক্লাব, সব গণপূর্ত অধিদপ্তরের একজন প্রতিনিধি, সভাপতি, সাধারণ সম্পাদক স্থানীয় ডিএমএ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের একজন প্রতিনিধি, সেবিকা তত্ত্বাবধায়ক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মনোনীত একজন, তত্ত্বাবধায়ক সদর জেলা হাসপাতাল। এটা হলো আমাদের কমিটি। এই কমিটির মধ্যে সভাপতির অনুমতি, সভাপতির অবর্তমানে বা তার অনুমতিকে সহসভাপতি, জ্যেষ্ঠ কোনো সদস্য, সভাপতি কিংবা অন্য কোনো জ্যেষ্ঠ সদস্যের কমিটি সভা পরিচালনা করতে পারবে। যারা সাংবাদিক বন্ধুরা আছেন, যদি আমরা আমাদের কার্যক্রম শুরু করি, এজেন্ডা ভিত্তিক আমরা শুরু করি, তাই না? এজেন্ডা আমরা দীর্ঘদিন পর আমরা মোহাম্মদ আলী হাসপাতালের আজকে এই সভা আমরা পরিচিত করছি। আমাদের সুযোগ্য জেলা প্রশাসকের প্রতিনিধি এডিএম মহোদয় রয়েছেন, পুলিশ সুপার মহোদয় রয়েছেন, সিভিল সার্জন মহোদয় রয়েছেন, আমাদের বিএমএ সভাপতি এবং আরএমও সাহেব রয়েছেন, অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, সবাইকে ধন্যবাদ। এই হাসপাতালটি একসময় বগুড়ার মানুষের আস্থার একটা প্রতিষ্ঠান ছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হাসপাতাল, সেই হাসপাতাল মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এই হাসপাতালটি আমাদের বগুড়াবাসীর জন্য চিকিৎসার একমাত্র প্রধান এবং প্রথমত সেবা কেন্দ্র ছিল এবং তখন এইভাবে এত কেন্দ্রিত ছিল না। পরবর্তী পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, হাসপাতালের কার্যক্রম বেড়েছে, ক্লিনিক অনেকগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং পাশাপাশি আপনারা সবাই জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম এখানে 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল করেছিলেন, সেটি মেডিকেল কলেজ, সেটি হলো আমাদের পাশেই যে এটা, ওইখানে প্রথম পাঠদান শুরু হয়। পরবর্তী পর্যায়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। তো পরবর্তীতে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক মৌলানা বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত করেন এবং সেটিরও আমরা গতকাল না পরশু মিটিং করেছি, আজকে মোহাম্মদ আলী হাসপাতালের মিটিং। তো আমরা আশা করছি যে সেবা মান দিয়ে এবং অসহায় রোগীদের পাশে এই সরকার যেভাবে থাকার চেষ্টা করছেন, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল তার চিকিৎসা সেবা দিয়ে আমরা অসহায় মানুষের সেবা করতে চাই। এই ব্রত নিয়েই আমাদের প্রতিষ্ঠান কাজ করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমাদের সাংবাদিক বন্ধুদের আমরা বলতে চাই যে আমরা নব উদ্যমে আবার নতুনভাবে আমরা ঢেলে সাজিয়ে
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালকে একটি আধুনিক হাসপাতাল হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এবং যেহেতু শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ আমাদের রয়েছে, শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজের পাশাপাশি এই মোহাম্মদ আলী হাসপাতালটিও তার কার্যক্রম অব্যাহত রাখবে। কারণ বগুড়া উত্তর অঞ্চলের আপনার একটা প্রাণকেন্দ্র, বগুড়া উত্তর অঞ্চলের গেটওয়ে। এইখানে আশেপাশে জেলা থেকে অনেক রুগীরা এখানে আসে এবং এখান থেকে চিকিৎসা সেবা পেতে চায় তারা। আজকে লক্ষ্য করলাম যে এখানে হাসপাতালে অনেক পেশেন্ট আসছে, তারা সেবা নেওয়ার জন্য আসছেন, কাজে আমরা তাদেরকে সেই সেবাটা নিশ্চিত করতে চাই। তো এই কথা বলে আমার সাংবাদিক বন্ধুদের জন্য এইখান আমি শেষ করছি। তো আমরা এখন আমাদের এজেন্ডা ভিত্তিক যদি আমরা যাই, আমার হাসপাতালের সেবা। কিন্তু আমি আসার পর দেখলাম যে জয়েন করার পর যে বার্ন ইউনিটটি এমনি করে রয়েছে, জায়গা দিতে পারি না। এমন তো অবস্থায় আমরা মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় আমরা মিনিস্ট্রিতে আমরা চিঠিপত্র প্রেরণ করেছি, এটা আমার ডিসি মহোদয় জানেন। এবং ওখান থেকে এই হসপিটালটাকে 500 শয্যা উন্নীতকরণের জন্য প্রাথমিকভাবে পরিকল্পনা বিভাগকে এটা নির্দেশ দেওয়া হয়েছে যে এর সপক্ষে যে কাগজপত্র দিয়ে আমি প্রেরণ করিয়েছি সেটা স্যার জানেন। এখন পরিকল্পনা থেকে এটা আমাদের বগুড়ার যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি মনে করি যে আমাদের বর্তমান সদরের এমপি মহোদয় ওনার প্রচেষ্টায় ফাইনাল প্রচেষ্টা যদি থাকে তাহলে আমার মনে হয় এটা 500 শয্যায় উন্নীত হবে। ম্যানেজমেন্ট কমিটির বিভিন্ন পর্যায়ে সম্মানিত সদস্যবৃন্দ, অন্যান্য অংশবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কয়েকটি পয়েন্ট দিয়ে কথা বলবো। আমাদের এখনকার যে মোহাম্মদ আলী হসপিটাল আইএসও বেডেড, এই হসপিটালটি এত দীর্ঘ পুরনো দিনের একটি বিল্ডিং, এখানকার অনেকগুলো রুম বা ওয়ার্ড এখন অকেজ হয়ে গেছে, অব্যবহার হয়ে গেছে। যার ফলে এখন যেটুকু স্পেস আছে এই স্পেসের মধ্যে এই যে সংখ্যক রোগীরা আসেন প্রতিদিন আউটডোরে কিংবা ইনডোরে, তাদের আসলে যথাযথ স্পেস তার মতো স্পেস হয় না। অনেকগুলি একেবারে অকেজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা ইনশাআল্লাহ 500 বেডের হসপিটাল থেকে যাচ্ছি। আমাদের এক্ষেত্রে আমাদের স্থানের যে প্রাথমিক যে সমস্যাটি দেখা যায় সেটি হল জঙ্গলীকরণ বা স্থানের ব্যাপার। এখানে কিন্তু একটি তৈরিকৃত স্থান রয়েছে যেটা আমরা ব্যবহার করতে চাই। আমাদের মাননীয় সভাপতি মহোদয় বলেছেন, সংসদ সদস্য মহোদয় বলেছেন, সুতরাং সেটিকে আমরা এখন এটি পড়ে আছে, ব্যবহার বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে। সেখানে কিছু কোয়ার্টারও আছে, যে কোয়ার্টারগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এখানে জুনিয়র কনসালটেন্টের আমি জানি যে মেডিসিন, জুনিয়র কনসালটেন্ট সার্জারি, এরকম কিন্তু জুনিয়র কনসালটেন্টের গাইনি এই সামনের যে কোয়ার্টারগুলো আছে এগুলো কিন্তু এখন ব্যবহার অনুপযোগী করেছে এবং এগুলোকে আর ডিমোলিশ করা ছাড়া কোনো উপায় নেই। নতুন করে এখানে কনস্ট্রাকশন করা ছাড়া, এই বিল্ডিংগুলো নতুন করে কনস্ট্রাকশন করা ছাড়া এর উপরে আর প্রলেপ দেওয়া বা এর উপরে ভার্টিক্যাল এক্সটেনশন করা, যদি কাছে আমরা ভালো বুঝবেন নিশ্চয়ই করা সম্ভব না। করা কতটুকু সম্ভব আমরা অবস্থাতে করতে পারি না, কারণ এটি হলো ব্রিক ওয়ালের একটি বিল্ডিং। সুতরাং সেই অবকাঠামোটা হবে ইনশাল্লাহ। কমিটি 250 সদস্য বিশিষ্ট আমাদের হাসপাতালের সম্মানিত সভাপতি, তার সভাপতিকে আজকে এই সভায় সম্মানিত উপস্থিতি সবাইকে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। ছোট থেকে পরিসংখ্যানগত তথ্য দিয়ে শুরু করি। দিনাজপুর সদর হাসপাতাল, সেখানে সার্ভিস খুব ভালো ছিল, অনেক পেশেন্ট থাকতো একটা সময়। সার্ভিস খুব দ্রুতই ফল করছে যখন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হয়েছে। মানিকগঞ্জ মেডিকেল হাসপাতাল তৈরি হওয়ার পর মানিকগঞ্জ সদর হাসপাতালের সার্ভিস খুব দ্রুত ফল করেছে, কারণ সেখানে পেশেন্ট কমে গেছে, সমস্ত পেশেন্ট মেডিকেল হাসপাতালে চলে যায়। কিশোরগঞ্জের একই অবস্থায় সৈয়দ নজরুল মেডিকেল কলেজ যখন তৈরি করা হয় তখন সদর হাসপাতালে অধিকাংশ সার্ভিস ফল করে, কারণ সমস্ত পেশেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চলে গিয়েছে। কিন্তু এই তিনটা জেলার বিপরীতে আমি যদি বগুড়া হিসাব করি, শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে সার্ভিস অনেক ভালো, পেশেন্ট অনেক ভালো, অনেক বেশি, কিন্তু
সেই তুলনায় কিন্তু মোহাম্মদী হাসপাতালের সার্ভিস কোনো অংশে কমেনি, পেশেন্টও কিন্তু কোনো অংশে কমেনি। যদি আজকের হিসাবটা করি, সভাপতি মহোদয়, 250 শয্যার এগেইনস্টে 401 রোগী ভর্তি আছে। তো এটা বলার অপেক্ষা রাখে না যে এখানে সার্ভিস কম হচ্ছে, রোগী কম হচ্ছে। রোগী অবশ্যই বেশি, কিন্তু বাস্তবতা আমরা অনেক সময় মেনে নিতে পারি না। যেখানে সার্ভিস পাচ্ছি আমরা 250 শয্যা, কিন্তু দিতে হচ্ছে 400-450 লোক মানুষকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা যে সরকার থেকে যে রিসোর্সগুলো পাচ্ছি, যে বাজেট বরাদ্দগুলো পাচ্ছি, সেটা কিন্তু 250 শয্যা পর্যন্তই লিমিটেড। আমাদেরকে সার্ভিস দিতে হচ্ছে 400-400 বেশি রোগীকে। সো এই বিষয়গুলো যে একজন তত্ত্বাবধায়ক বা হাসপাতাল কর্তৃপক্ষ সুনিপুণ দক্ষতার সাথে করে যাচ্ছে, সেটা কিন্তু মানে আমার কাছে মনে হয় অনেক বড় একটা বিষয়। অনেক জায়গায় গিয়ে আমাদেরই জনপ্রতিনিধিরা আমাদের চিকিৎসকদেরকে, হাসপাতাল কর্তৃপক্ষকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। সার্ভিস নাই কেন? চিকিৎসকরা সার্ভিস দিচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই লিমিটেড রিসোর্স। সো আশা করছি যে আমাদের সভাপতি মহোদয়ের মাধ্যমে এই হাসপাতাল যদি 250 থেকে 500 শয্যা উন্নীত হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্বাস্থ্য সেবার মান কয়েকগুণ বেড়ে যাবে। বার্ন ইউনিট এবং এসইউ এই বিষয়ে কথা বলা হয়েছিল। এখানে মাস খানেক আগে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধি দল এসে ভিজিট করে গেছে। এটা নিয়ে ডিপিটি তৈরি হচ্ছে, কারণ হচ্ছে খুব শীঘ্রই হয়তো এটা আমরা পেয়ে যাব। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে আমাদের বিএমএ মহোদয় বলেছেন। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। এখানে একটা সময় অক্সিজেন প্ল্যান্ট ছিল, কোভিডের সময় কোনো একটা প্রজেক্টের মাধ্যমে অক্সিজেন প্ল্যান্ট করা হয়েছিল, এবং সেটা কিছুদিন রানিং থাকার পর, ফাংশনিং থাকার পর, সেটা এখন পর্যন্ত না ফাংশনিং। আমি যত জানি তত্ত্বাবধায়ক মহোদয় যোগদানের পর থেকে প্রায় 2-3 বার এটা পুনরায় ফাংশনিং করার বিষয়ে চিঠি দিয়েছে মন্ত্রণালয়, কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এটা যদি নতুন করে সার্ভিস চালু করা হয়, তাহলে আমরা এখান থেকেই এই অক্সিজেন প্ল্যান্ট থেকেই পুরো হাসপাতালের জন্য অক্সিজেন সাপ্লাই সেন্ট্রাল ভাবে দিতে পারবো। যে না, আমাদের সেন্ট্রাল অক্সিজেন আছে, আজকে আমরা শুনতে পারলাম সেটি সমস্যা রয়েছে। তো অক্সিজেন জেনারেটর মানে অক্সিজেন তৈরি হয় একটা মেশিন, বিভিন্ন হসপিটালে একটা কোভিড সময়কালে একটা কোম্পানি বিভিন্ন জায়গায় বরাদ্দ দিয়েছে কোভিড শুরুতে, কিন্তু দুঃখের বিষয় প্রত্যেকটা স্টেশনে ওটা অকেজ হয়ে পড়ে রয়েছে। পরবর্তীতে স্যার ভিআই ট্যাঙ্ক, যেগুলো আমরা এই যে লিন্ডা, ওই ভিআই ট্যাঙ্কের মাধ্যমে এই অক্সিজেনটা সারা হসপিটালে এবং মেডিকেল কলেজে সাপ্লাই হচ্ছে। ওটা অক্সিজেন যেটুকু জেনারেট করে মাত্র 500 ঘন্টায় কত 500 স্যার, যেটাতে আসলে সমস্ত হসপিটাল অক্সিজেন, এবং সেটাকে একদম পিওর অক্সিজেন বলা যাবে তাও না, ইমপিওর অক্সিজেন। কিছুটা আমরা যেটা লিন্ডার মাধ্যমে পাচ্ছি লিকুইড অক্সিজেন, এটা 100% পিওর মেডিকেল অক্সিজেন। আর অক্সিজেন জেনারেটর যেটা অক্সিজেন তৈরি হবে সেটাতে 100% না, সেটাতে আমরা আইসিইউতে ব্যবহার করতে পারবো না অক্সিজেন। এমনি সাধারণ রোগীর যদি অক্সিজেন লাগে, অ্যাজমা রোগী, সেগুলো ব্যবহার করতে পারবে। তো ওটাতে আসলে পুরো কভার হবে না স্যার। আমাদের অক্সিজেন সিস্টেম লিন্ডা বাইয়ের মাধ্যমে প্রয়োজন আপনি সেটা চলমান আছে, যেটা আমাদের দরকার, যেটা নেই সচিব মহোদয় ভুলে গেছেন, যেটা নেই সেটা আমাদের জনবল, লজিস্টিক্স, আমাদের অন্যান্য যেটা আছে রিকোয়ারমেন্ট কি কি লাগবে, আপনি সেইভাবে একটা তৈরি করে আমরা সেইভাবে প্রয়োজন বোধে আমরা আবার সচিব সাহেবের সাথে দেখা করে আমরা আমাদের ডিলেটারটা দিয়ে দেবো। পাশাপাশি যে লজিস্টিকগুলো ইমপ্লিমেন্ট করতে পারতেছি, তা বাংলাদেশ সরকারের অনেকগুলো লিমিটেশন আছে, কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় একটু সবার সোচ্চার হওয়া দরকার। আর আমাদের এই জায়গাতে প্রচুর পরিমাণ মেধাবী স্টুডেন্ট বলেন, যাই বলেন, অনেক বেকারের সংখ্যা আছে। কিন্তু আমরা যদি এই যে লোক ম্যান পাওয়ার আছে এখানে স্যার, যে 250 বেডের যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ার দিয়ে যদি আমি 500 বেড চালাইতে পারি, এই কষ্টটা কিন্তু স্যার কেউই বুঝতে চায় না। আমার মনে হয় স্যার আগে ম্যান পাওয়ার লজিস্টিকটা তৈরি করে তারপরে স্যার এই 250 বেড বা 500 বেডে উন্নতি করা, সেটাতে যাওয়া উচিত। প্রত্যেকটা জায়গায় দেখি যে কোনো একটা কাজ শুরু হয়, মানে আমার দৃষ্টিকোণ থেকে স্যার যেটা, যে একটা শুরু করা দরকার, করে ফেলি,
পরে বাদ বাকি সব আসতেছে। এই পরেরটা স্যার কিন্তু আর পর থেকে রিকভারি করা যায় না, আসেও না। আস্তে আস্তে স্যার আরো 2-10 বছর সময় লেগে যায়। তো এইটা মনে হয় স্যার এই মোহাম্মদ আলী হসপিটাল থেকে শুরু হোক, যে আমার ফুল ফ্লেজের যাবতীয় ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কার্যক্রম শুরু করি, ম্যান পাওয়ার হোক, ইনস্ট্রুমেন্ট হোক বা বাদ বাকি যেটাই হোক। আর একটা জিনিস স্যার একটু দৃষ্টিগোচর করি সবার জন্য, সেটা হচ্ছে যে আমাদের স্যার এপিপি কিংবা ডিপিপি একটা করা থাকে। সাপোজ আমি এই হসপিটালটাতে স্যার এখন আমার যেহেতু ব্রিক কনস্ট্রাকশন, এটা দেখা যাচ্ছে আমার একটা নতুন প্রপোজাল অলরেডি আমাদের এই যে ইয়ে মহোদয় বলছেন, অলরেডি গণপূর্তের এক্সেন মহোদয় বলছেন, এরপরে দেখা যাচ্ছে স্যার 3 তলা করার একটা প্ল্যান হইল, অলরেডি তার এই প্রপোজালে আছে, কিংবা কথার কথা যে 2-3টা প্রকল্প আছে, তার মধ্যে কিন্তু এটা অলরেডি আপকামিং ইভেন্টে খুব প্রায়োরিটি বেসিসে এটা হয়ে গেল। এটা হইতে হইতে কিন্তু আমার আবার 250 বেড থেকে 500 বেডের জন্য আমরা কিন্তু হসপিটাল করতেছি পরবর্তীতে আমাদের যে জায়গা ফিক্স জায়গা সেই জায়গাটা। তো স্যার আমার মনে হয় এটা একটা মানে কনক্লুসিভ একটা প্রজেক্ট হওয়া দরকার। আসলে আমরা এই ডেভেলপমেন্টটাকে এইভাবে চলমান দেখে ওইটা করবো নাকি একবারে ফিক্সড ওটাতে চলে যাবো, তাহলে সরকারের কিন্তু অনেক টাকা সেভ হয়। আসলে সরকারি টাকা তো আমাদেরকে একটু চিন্তা করা উচিত, সব দিক থেকে একটু বিবেচনা নিয়ে আসা উচিত। এটা একটা পয়েন্ট। আর একটা জিনিস স্যার, একটা জিনিস দেখলাম স্যার, বগুড়াতে তো স্যার অলরেডি মেডিকেল কলেজ, প্রমিনেন্ট একটা মেডিকেল কলেজ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ এখানে আছে। তো সেই ক্ষেত্রে স্যার এই হসপিটালটাকে অন্য কোনো স্পেশালাইজ করা যায় কিনা, যেমন সেটা ডেন্টিস্ট হইতে পারে, সেটা নিউরোসার্জন বেসিস হইতে পারে। যেহেতু স্যার উত্তরবঙ্গের হাব বলেন বা উত্তরবঙ্গের রাজধানী বলেন, এটা কিন্তু বের হয়ে হচ্ছে বগুড়া। তো এইটাকে আমরা স্পেশালি একটা কোনো জায়গায় কোনো একটা স্পেশালাইজেশনে নিয়ে যাই। আমরা জেনারেল তো আছেই, এর পাশাপাশি সবাই যাতে ওইটা নামে চেনে, হইতে পারে এটা ডেন্টিস্ট, হইতে পারে এটা নিউরোসার্জন বেসিস, যে কোনো একটা জায়গা আছে, তাহলে হবে কি একটা আইডেন্টিটি আলাদাভাবে তৈরি হয়ে যাবে এই মোহাম্মদ আলী হসপিটালে। আর স্যার সর্বশেষ যে বিষয়টা স্যার আমার মানে আপনাদের জ্ঞাতার্থে জানানো, সেটা হচ্ছে যে আউটসোর্সিং। এই আউটসোর্সিং এর এই জিনিসটা কিন্তু আসলে খুব ডিফিকাল্টির ইস্যু স্যার। ডিফিকাল্টির ইস্যু এই সেন্সে, আউটসোর্সিং কিন্তু আসলে এই ইনারা হোক বা বাংলাদেশের যে কোনো সরকারি প্রতিষ্ঠানে আমাদেরকে আউটসোর্সিং এর নাম করে এই একটা টেন্ডার করা লাগে, টেন্ডার করি, করার পরে কন্ট্রাক্টর একজন কাজ পায়। সেই কন্ট্রাক্টর না লোকাল, না ফরেন, না দেশি, না বিদেশি, কোনোটাই বোঝা যায় না। লোক দেওয়ার দরকার, যখনই আমি সেই লোক দেয়, সেই লোকগুলা ধরেন আপনার যার যোগ্যতা থাকার কথা ক্লিনার হিসাবে সে আসছে আপনার অনার্স মাস্টার্স করে। ওর স্যার এই 16,000 টাকায় ওর কাছে অনেক বড় ক্রাইসিস, যেহেতু চাকরির মার্কেটে খুব ক্রাইসিস। কিন্তু 16,000 টাকা দিয়ে সে বেতন পাচ্ছে, এর পাওয়ার পরে 16,200 টাকা বেতন পাওয়ার পরে যে ফিল্ডের যে কাজটা তার করার কথা, তখন স্যার কিন্তু তখন আর এই কাজটাতে সে থাকতে চায় না এবং সে করতেও চায় না। সেও আবার স্যার এটা আউটসোর্সিং করে, রিয়েল পিকচার হচ্ছে স্যার এটা। সেও আউটসোর্সিং করে বলে কাজ স্যার আমি পাইছি, কাজ দেখা যাচ্ছে আমার করার কথা, আমি করছি কি আরেকজনকে নিয়োগ করছি, আরো কিছু কম টাকায় আরেকজনকে নিয়োগ করে দিচ্ছি, 6,000 টাকায় পর। এই কালচারটা থেকে স্যার বেরোনো লাগবে। এই কালচার থেকে না বেরোলে আমার মনে হয় না খুব একটা সুবিধাভোগী আমরা হবো। যার যা কাজ জব ডেসক্রিপশন অনুযায়ী এটা একটা ফিক্স আপ করা। আর আউটসোর্সিং এর একটা দুঃখ কষ্টের জায়গাটাও আমি বলি, আমি জানি না এখানে আছেন কিনা ওনারা, ওনাদের দুঃখ কষ্টের জায়গা স্যার দেখেন, সারা বছর কাজ করে, সে বেতনটা পায় হচ্ছে একবারে ফেব্রুয়ারি কিংবা মার্চে যে 8-9 মাসের বেতন পায়। তার তো বেতন হওয়ার কথা স্যার জুলাইয়ের 1 তারিখে, যেহেতু সে জুনে নিয়োগ পাইছে, জুলাইয়ের 1 তারিখে তার বেতন পাওয়ার কথা হয় না। আমার জানা মতো স্যার আমাদের ডিপার্টমেন্টে তো হয়ই না, আমার মনে হয় এটা সব ডিপার্টমেন্টে একই কন্ডিশন। এই প্রসেসটা মেনটেন করতে করতে যায় স্যার জানুয়ারি লাস্ট অথবা ফেব্রুয়ারিতে যায় স্যার 7-8 মাসের বেতন পায়। তা আমাদের কারণে চিন্তা ভাবনায় থাকা উচিত না, কিংবা আমরা কেউ বুঝতেই পারি না যে এই ব্যক্তিটার একটা সংসার আছে, একটা পরিবার আছে, তাকে চলতে হইলে পারে এই ধার দিনা করে চলা লাগে। একটা মানুষ কতদিন পারে এই কাজটা? আমাদের প্রত্যেকটা বছরে দেখি যে আউটসোর্সিং এর লাস্ট যে রেজাল্ট, সেটা হচ্ছে ওই জুন মাসের টেন্ডার, জুলাই থেকে নতুন কনস্টেবল মানে জুলাই থেকে নতুন আউটসোর্সিং এর লোক নিয়োগ হয়ে গেল জুলাইয়ের 1 তারিখ থেকে, এদের এই বেতন আর আমি তখন কন্টিনিউ করতে পারতেছি না। পাশাপাশি যে কন্ট্রাক্টর কাজ পাইছে সেও কিন্তু কোনো টাকা দিতে রিস্ক পাচ্ছে, কারণ সে তো তার এদের ইনভেস্টমেন্ট করে টাকাটা কবে বিল করবে, এই বিলটা আদৌ পাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, তার একটা অনিশ্চয়তা কাজ করে। তো সেই ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করে স্যার, এই কারণে ওনাদেরও কাজের ক্ষেত্রে কিন্তু অনেক অনীহা তৈরি হয়। তো আমাদের মনে হয় এই জটিলতাটাও দূর করা দরকার, নাইলে পারে স্যার এই কাজের ক্ষেত্রে অনেকগুলো প্রবলেমে ফেস করা লাগে। তো আমার তরফ থেকে স্যার এই ছিল। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে, উপস্থিতি সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ।
ওটা তুলে না থাকা লাগবে এইবার দেড়টা